অন্য দেশে যদি আমি জন্ম নিতাম, আমাকে যদি এরকম কোটি কোটি মানুষ আমাকে ভালোবাসতো, আমার হয়তো 10টা রোলস রয়েস থাকতো, আমি হয়তো এই দেশে সেটা আমার নেই। কিন্তু আমার যা আছে সেটা কিন্তু কোনোভাবেই কম না। আমি এই কথাটা বারবার বলি যে দুস্থ শিল্পী শব্দটাই উঠে যাওয়া উচিত। একজন শিল্পী কখনোই দুস্থ হতে পারে না, সে যা ক্রিয়েট করে কোটি মানুষের কাছে পৌঁছায়। কোটি মানুষ যদি 1 টাকা করে যদি তার পারিশ্রমিক দেয়, তাহলে তো 1 কোটি টাকা তার এমনি তার পারিশ্রমিক হওয়া উচিত যে কোনো কাজে। ভাই একটা কনসার্টে ওনার ছেলেকে নিয়ে উঠেছিলেন, তখন এক কথাটা বলেছিলেন, মনে আছে? কেন এই কথাগুলো আসলে আসে? যে কোনো দেশে যখন একটা ইন্ডাস্ট্রি ফর্মালাইজড হয়ে যায়, কর্পোরেটস ইন্টারেস্টেড হয়, তখন নাকি একটা ফর্মাল স্ট্রাকচার দ্বারা আমাদের দেশে ইন্ডাস্ট্রিটা এখনো সেরকম ম্যাচিউরড না। সো সে কারণে স্ট্রাগল গুলা একটু বেশি আর্টিস্টদের, সাকসেস রেটটাও কিন্তু কম এই ইন্ডাস্ট্রিতে। সে কারণে যে আমরা যারা, অথবা আমাদের আগের জেনারেশন যারা স্ট্রাগল করেছে অনেক, তারা তাদের নেক্সট জেনারেশনকে ওই স্ট্রাগলটা করতে দেখতে চান না হয়তো। এই কারণে হয়তো আমাদের দেশে ওইরকম আমরা দেখি না, ঠিক আছে? কিন্তু সেটাও কিন্তু বদলাবে, কারণ আমাদের দেশে ইন্ডাস্ট্রি ডেভেলপ করছে। আমাদের দেশে এখন এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি ভালোর দিকে যাচ্ছে। অনেকে বলবেন যে এটা একেবারে খুব খারাপ দিকে যাচ্ছে, তাদেরও লজিক থাকতে পারে, কিন্তু আমি কিন্তু জানি যে আমি আজ থেকে অনেক বছর আগে যখন একটা কর্পোরেট খুব ভালো জব ছেড়ে এন্টারটেইনমেন্ট মিউজিকে যখন আসলাম, আমি জানতাম যে মিউজিকে আসলে ফাইন্যান্সিয়াল অবস্থা ভালো না বাংলাদেশে। আমি কিন্তু তবু এসেছিলাম বিকজ আই লাভড মিউজিক। কিন্তু এতদিন পরে এসে আমি বলতে পারি আল্লাহ আমাকে কিন্তু অনেক দিয়েছেন। অন্য দেশে যদি আমি জন্ম নিতাম, আমাকে যদি এরকম কোটি কোটি মানুষ আমাকে ভালোবাসতো, আমার হয়তো 10টা রোলস রয়েস থাকতো, আমি হয়তো এই দেশে সেটা আমার নেই। কিন্তু আমার যা আছে সেটা কিন্তু কোনোভাবেই কম না। সো জায়গাটা কিন্তু বদলেছে, জায়গাটা কিন্তু বদলেছে। সো আমি যদি থ্যাঙ্কফুল না হই, আমি যদি শুকরানা না করি এবং যদি বলি যে না, ইন্ডাস্ট্রি আমাকে কিছু দেয়নি, আমি আমার ছেলে মেয়েকে ইন্ডাস্ট্রিতে আনবো না, তাহলে আসলে আমি অকৃতজ্ঞর মতো কথা বললাম। আমি সেই কথাটা বলবো না। এই ইন্ডাস্ট্রি আগের চেয়ে অনেক ডেভেলপ করেছে, বাট ডেভেলপ করার আরো অনেক জায়গা আছে। একটু আগে যেটা বললাম যে প্রপার রয়্যালটিটা ইনশিওর করতে হবে। প্রপার রয়্যালটি আসার জন্য এটা আসলে গভর্নমেন্টের নীতি নির্ধারণীর জায়গা থেকেই ব্যাপারটা করতে হবে। সো ওইটার জন্য কালচারাল মিনিস্ট্রি থেকে কিছু পদক্ষেপ নিতে হবে, কপিরাইট ডিপার্টমেন্ট থেকে কিছু পদক্ষেপ নিতে হবে, এবং যারা অলরেডি বড় বড় কর্পোরেটস আছে যারা এখন বেশি সুবিধা পাচ্ছে, তাদেরকে বোঝাতে হবে যে লং টার্মে এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রির উত্তরণের জন্য, ভালোর দিকে যাওয়ার জন্য আপনাদেরকে একটু ছাড় দিতে হবে। আপনাদেরকে বুঝতে হবে যে এখন যেভাবে কাজ হচ্ছে সেভাবে কাজ হলে আসলে আর্টিস্টরা কিন্তু সার্ভাইভ করবে না। ওই দিন শেষে ইউটিউবে সেদিন দেখলাম যে কারা, কোন কোন আর্টিস্ট অনুদানের উপর চলেন। সো আমরা এরকম নিউজ দেখতে চাই না। আমি এই কথাটা বারবার বলি যে দুস্থ শিল্পী শব্দটাই উঠে যাওয়া উচিত। একজন শিল্পী কখনোই দুস্থ হতে পারে না, সে যা ক্রিয়েট করে কোটি মানুষের কাছে পৌঁছায়। কোটি মানুষ যদি 1 টাকা করে যদি তার পারিশ্রমিক দেয়, তাহলে তো 1 কোটি টাকা তার এমনি তার পারিশ্রমিক হওয়া উচিত যে কোনো কাজে, রাইট? কিন্তু আমরা সেটা করতে পারছি না। এটা কিন্তু আর্টিস্টের বিফলতা না, সে রিক্সায় চড়ছে এটা তার সমস্যা না, এটা সিস্টেমের সমস্যা। সিস্টেম তাকে যথার্থ মূল্যায়ন করছে না। আর্টিস্ট তো ব্যবসায়ী না, সে তো বোঝার কথা না যে কিভাবে করে আমার কাজটা কোটি মানুষের কাছে পৌঁছালে আমার ব্যাংকে কোটি টাকা আসা উচিত। এটা ব্যবসায়ী যারা, তাদের বুঝতে হবে, যারা নীতি নির্ধারণের জায়গা আছেন তাদের কাজটা করতে হবে। তো যেহেতু আর্টিস্টরা এই কাজটা করতে পারেনি এতদিন পর্যন্ত, একতাবদ্ধ হতে পারেনি, এই বড় সিন্ডিকেট এত বড় ব্যবসায়ীদের এগেন্সে দাঁড়াতে পারেনি, তাই বলে যে সামনে দাঁড়াতে পারবে না তা কিন্তু না। আমরা আমাদের দেশে যেটা চিন্তা করি সাধারণত, যে আমরা যদি ভারতে কাজ করতে পারি তাহলে আমরা ভাবি যে আমরা ইন্টারন্যাশনাল হয়ে গেলাম। সো ওই দৃষ্টিকোণ থেকে আমি বলেছিলাম যে শুধু ভারতে কেন দেখবো, যে আমরা তো আসলে যোগ্যতা আমাদের আছে, আমরা চেষ্টা করতেই পারি দেশের বাইরে বলতে একদম পাশ্চাত্যে ইংরেজি ভাষাভাষীদের কাছে যদি আমরা পৌঁছাতে পারি আমাদের কাজ দিয়ে। সো সেটার চিন্তা এখনো আছে এবং সেটার কাজ চলছে। কিন্তু যেটা হয়, প্যান্ডামিক এমন ভাবে জীবনটাকে থামিয়ে দিল। এই বছরও যা প্ল্যান ছিল আসলে করতে পারছি না। বাট আমরা খুবই লাকি যে অ্যাটলিস্ট ফিল্মটা, মোস্তফা সরোয়ার ফারুকীর লোনল্যান্ডস ম্যানটা, আমরা শুটিংটা শেষ করতে পেরেছি। এবং আমরা সব দিক থেকে আসলে অনেক দিক থেকে আশীর্বাদ পুষ্ট। মানে সরোয়ার ফারুকীর গল্পটা এত স্ট্রং, আর সে যেমন ভাবে গল্পটা বলছে যে আসলে
কেউ এটার না প্রেমে পড়ে পারছে না। এআর রহমান রাফ কাট দেখে ওনার এত ভালো লেগেছে, উনি নিজে বুঝতেই পারছেন তার যে পরিমাণ কাজের ব্যস্ততা এবং অফার থাকে, যে পরিমাণ মানুষ তার সাথে কাজ করতে চায়, সেখানে আমি শিওর মুস্তাফা সরোয়ার ফারুকী সে নিজেই গল্পটা বলবে যে কতটা অসাধারণ এআর রহমানের মানসিকতা, কিভাবে তিনি যুক্ত হলেন। আমি গল্পটা না বলে আমি শুনেছি, কিন্তু এটা আসলে অন্য একটা প্ল্যাটফর্মে বড় করে সে নিজেই বলবে। সো কেন উনি যুক্ত হলেন, কারণ উনি আসলেই বিলিভ করেছেন গল্পটা, এবং উনি যে সিনেমাটা দেখেছেন মিউজিক ছাড়াই, সেটা দেখেই তার এত ভালো লেগেছে যে ওনার মনে হচ্ছে যে এখনই ওনাকে এই কাজটা করতে হবে। সো আমি তো খুবই এক্সাইটেড, কারণ ছোটবেলা থেকেই আমরা উপমহাদেশে তো তার, আর যারা আমরা কম্পোজার আমাদের কাছে উনি অন্য জিনিস। কারণ আসলে একটা ব্যাপার হচ্ছে যে গান ভালো লাগা শ্রোতা হিসেবে, আর হচ্ছে একজন কম্পোজার হিসেবে বোঝা যে উনি কতটা মেধাবী একজন কম্পোজার। আমরা যেটা করি কি, আমাদের দেশে আমরা খালি সমালোচনা করতে বদ্ধপরিকর সবাইকে, এবং কারো ভালো দেখতে পারি না। সো সবসময় আমরা তাকে একভাবে সমালোচনা করি যে উনি অ্যাওয়ার্ডের জন্য সিনেমা বানান, উনি অ্যাওয়ার্ডের জন্য সিনেমা বানান। এই কথাটা আমি নিজেও অনেক শুনতে পাই। এখন অ্যাওয়ার্ডের জন্য সিনেমাটা আসলে কি জিনিস, উনি ওনার গল্পটা বলেন, সেটা অ্যাওয়ার্ড পায় বাইরে, এটা কি তার দোষ? এখন রুচি তো একরকম না, আপনার হয়তো তার সিনেমা ভালো নাও লাগতে পারে, তাই না? কিন্তু পৃথিবীর ইতিহাসে এমন কোন মানুষ আছে যার সব সিনেমা সবার ভালো লেগেছে? না, অবশ্যই না। দর্শনের বৈপরীত্য থাকতে পারে। পৃথিবীব্যাপী সমাদৃত হচ্ছে, যার কাছে পৃথিবীব্যাপী সমাদৃত হচ্ছে, তাকে আমরা একটু সম্মান দিতে দোষটা কোথায়? ঠিক আছে, সেটা আমাদের দেশেরই মানুষ। তার আমি তার সমালোচক যারা আছে তাদেরকে আমি দেখেছি, তারা একদম রেজিমেন্টেড, এইটাই তাদের সমালোচনা যে অ্যাওয়ার্ডের জন্য উনি নাকি সিনেমা বানায়। আরে বাবা, বাংলাদেশি একজন অ্যাওয়ার্ড পাচ্ছেন, এটা তো আমরা গর্ববোধ করার কথা। এখন সবাইকেই যে কমার্শিয়াল বাংলাদেশে হিট সিনেমা বানাতে হবে সেটা তো না। উনি হয়তো সেই ল্যাঙ্গুয়েজটা শিখতেও চাননি, উনি সেটা বানানো না, সো উনি ওটা বানান না। এখন জাস্ট বিকজ উনি ওই ল্যাঙ্গুয়েজে সিনেমা বলেন না, উনি আরেকটা ল্যাঙ্গুয়েজে সিনেমা তৈরি করেন যে ল্যাঙ্গুয়েজটা অনেক অ্যাওয়ার্ড পাচ্ছে, সেটা তো আর দোষের কিছু না। অবশ্যই না। এবং তিনি ডিক্লেয়ারই দিয়েছেন যে বাংলাদেশি কোনো অ্যাওয়ার্ড তিনি আসলে বিলং করেন না, বা সেই চেষ্টাও বা ইচ্ছাটাও পোষণ তিনি করেন না। তার হয়তো বিরক্তিও আছে, তার হয়তো পার্সোনাল বিরক্তিও আছে এগুলো নিয়ে। যাই হোক, বাট আমি এত কিছু জানি না, আমি জাস্ট জানি সিনেমাটা, আমি গল্পটা এবং শুটিং করার পরে আমি ডাবিং এ যা দেখেছি, আমি অসম্ভব আশাবাদী যে এটা দিস ইজ গোইং টু বি মুস্তাফা সরোয়ার ফারুকী's seminal work। এটা আসলে একটু তাহসানের সহকর্মী সম্পর্কে একটা জাস্ট দুই লাইনে একটা বলেন। নাজিম সিদ্দিকী অনেক মজার ব্যাপার, সেক্রেট গেমস দেখছিলাম ওই সময়টাতেই, সেকেন্ড সিজনটা। সো আমি বললাম ওনাকে, যে বলতেন যে আপনি এত ওই সময়টাতে অনেক গালিগালাজ করছেন। কালকে রাতে দেখলাম আপনি এত গালিগালাজ করতেছেন, আর আপনি আমার সাথে এখন এত ভদ্রভাবে কথা বলছেন, আমি নিতে পারতেছি না যে আপনার মুখে গালিগালাজ না শুনলে মানা হচ্ছে। সামনাসামনি এত ভদ্র, নম্র এবং বিনয়ী একজন মানুষ, যে আসলে স্ক্রিনের মানে when he's in the role, he's that person, এতটাই বিলিভেবল। সো এই সিনেমাতে যে রোলটা, এই রোলটাতে উনি এতটাই বিলিভেবল যে অন্য কোন রোলে আপনি কিভাবে দেখেছেন ওটা ভুলে যাবেন, এতটাই অসাধারণ অ্যাক্টিং করেন। আমি সবসময় চেষ্টা করি যে শিখতে, সবার কাছ থেকে শিখতে। সো আমার জন্য এটা একটা খুব দারুণ একটা লার্নিং এক্সপিরিয়েন্স। আমি আসলে কাউকে নিয়ে ইন্ডিভিজুয়ালি কথা বলি না, আমার মনে হয় যে কাউকে সেটা আমি তুলে ধরলাম আর কি। বাট একদিন বলতে হয়েছিল, কারণ ওই সময়টাতেই ওই রকম একটা ঘটনা ঘটছিল, যেটাতে আমার আসলে কষ্ট পেয়েছিলাম আমি। এবার আমাকে অনেকে বলছিল যে ভাই, আপনার সিনিয়ররা কেউ কথা বলছেন না, তাহলে তো পরের জেনারেশন ভাবে এভাবেই আসলে মার্কেটিং করতে হয়। সো এই জন্য আমার আসলে কথাগুলো বলতে হচ্ছে। কিন্তু আসলে আমি যে শুধু একজনকে দোষ দিব তা কিন্তু না, এটা সারা পৃথিবীতেই সামগ্রিকভাবে এই পরিবর্তনটা এসছে, যে কন্ট্রোভার্সি, মার্কেটিং, সেলস। আমি তো ব্যবসা প্রশাসন পড়াই অনেক বছর ধরে, আমি জানি যে এটা শুধু এদেশে না, আপনি একটা কন্ট্রোভার্সি তৈরি করলে হবে কি, আপনাকে নিয়ে সবাই কথা বলবে, দুভাগে ভাগ হয়ে যাবে, এনগেজমেন্ট হবে। আপনি খেয়াল করবেন, যখনই কোনো সেলিব্রিটি নিয়ে স্ক্যান্ডাল হয়, পেপার পত্রিকাগুলো, আপনি তো একজন সাংবাদিক অনেক বছর ধরে, তখন আপনারা কিন্তু সেই সেলিব্রিটি নিয়ে বেশি বেশি নিউজ করেন। কেন করেন বলেন তো? এনগেজমেন্টটা বাড়ে। আমাদের সোশ্যাল মিডিয়াতে অ্যালগরিদমটাই এরকম, যখন
অনেক কমেন্ট হয় একটা নিউজের মধ্যে, অনেক শেয়ার হয়, অনেক এখন গালিগালাজ যখন হয় তখনই কিন্তু এনগেজমেন্ট হয়। সো দেখবেন প্রথম সারির পেপার পত্রিকাও এমন এমন মানুষকে নিয়ে এমন এমন নিউজ করছে, মানুষ নিচে গালিয়ে দিচ্ছে যে একে নিয়ে এত নিউজ করার কি আছে। এখন আমরা সাধারণ মানুষ হয়তো ভাবছি একে নিয়ে নিউজ করার কি আছে, কিন্তু পেপার পত্রিকাদের চিন্তা হচ্ছে আমাদের কাটতি লাগবে, এবং এনগেজমেন্ট তখনই হবে যখন অনেক কমেন্ট আসবে, পাল্টাপাল্টি কমেন্ট আসবে, ভক্তরা ভালো লিখবে আর যারা হেটার তারা খারাপ লিখবে, ঝগড়াঝাটি হবে, কমেন্ট হবে, শেয়ার হবে, তখন ওই নিউজটার কাটতি হবে। সো আসলে কন্ট্রোভার্সি যে শুধু আর্টিস্টকে ইন আ ওয়ে প্রচার দেয় তা না, মিডিয়াকেও প্রচার দেয়। এই জন্য মিডিয়াও কন্ট্রোভার্সি চায়, আর্টিস্টরাও ইন আ ওয়ে এই যুগে কন্ট্রোভার্সি চায়। হ্যাঁ, যেরকম যার কথা আপনি বলছেন, ছেলেটা কিন্তু ভালো গান গায়, কিন্তু খেয়াল করবেন ভালো গান এরকম আরো অনেকে গায়, কিন্তু তাদের গানগুলো কিন্তু কেউ শেয়ার দিচ্ছে না, সেগুলো নিয়ে নিউজ হচ্ছে না। এই আর্টিস্ট সে মার্কেটিং বোঝে, সে জানে যে কন্ট্রোভার্সি ক্রিয়েট করব, আমাকে নিয়ে অনেক নিউজ হবে, অনেক ভিউজ হয়ে যাবে। কিন্তু তাই কিন্তু হলো, প্রথম সারি নিউজ পেপার গুলো প্রতিদিন তাকে নিয়ে নিউজ করলো, ওই দিনই হয়তো আরো আর্টিস্টের আরো গান এসছে, তাদেরকে নিয়ে কিন্তু লেখা হয়নি। সো আপনি যে এটাকে কি আপনি ইন এ বেটার ওয়ে বলছেন? এটাকে কি ইন এ বেটার ওয়ে বলছেন? না না না, এটা বেটার ওয়ে বলছি না, এটা শর্ট টার্মে বেটার। শর্ট টার্মে আপনি ভিউজ পাচ্ছেন, কিন্তু শর্ট টার্মে ভিউজ একটা ডেঞ্জারাস ব্যাপার। আসলে আপনার কি দরকার? আপনি একজন আর্টিস্ট হিসেবে আর্ট ক্রিয়েট করেন মানুষের মনে জায়গা করে নিতে। সো আপনার একটা গান নিয়ে অনেক কথা হলো, আপনার একটা সিনেমা নিয়ে অনেক কথা হলো, কিন্তু আসলে মানুষের মনে দাগ কাটলো, তাহলে তো গানটা 1 বছরও মনে থাকবে না, 5 বছর পরেও মনে থাকবে না, 10 বছর পরের মতো মনে থাকবে না। সো আপনার নিজের গান যদি আসলে বেঁচে থাকে, তাহলেই তো আপনার আসলে আসল ব্র্যান্ডিংটা হলো। সো যারা ভাবছে যে কন্ট্রোভার্সি মার্কেটিংটা খুব ভালো স্ট্র্যাটেজি, তারা আসলে ভুল ভাবছে।